আসসালামু আলাইকুম। ইজি ফিজিক্স চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের সেকেন্ড পার্ট অর্থাৎ সর্বশেষ পার্ট। আমরা প্রথম পার্টে দেখেছিলাম স্ক্রু গ্যাজ নিয়ে সকল পরিমাপ এবং এর অংশ পরিচিতি। আজকের পার্টে আমরা দেখব স্লাইড ক্যালিপার্স ও পরিমাপ সংক্রান্ত ত্রুটি নিয়ে যত ম্যাথ আছে বা স্লাইড ক্যালিপার্স কিভাবে কাজ করে এর অংশ পরিচিতি সব নিয়ে আজকের ভিডিও। সো কথা না বলি শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, স্লাইড ক্যালিপার্স মূলত কি জিনিস? স্ক্রু গেজ যেরকম আমরা দেখছিলাম পরিমাপের একটি যন্ত্র, স্লাইড ক্যালিপার্স সেম ওরকমই একটি যন্ত্র। প্রথমে আমরা স্ক্রু গেজের মতোই এর ব্যবহারগুলো দেখব এবং এটি কিভাবে কাজ করে অংশ পরিচিত হব, দেন এর ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাব। সো ম্যাথমেটিক্যাল পার্টে যাওয়ার আগে তো এর অংশ পরিচিতি সম্পর্কে আমাদের জানতে হবে। স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে এটি একটি স্লাইড ক্যালিপার্স, ছবিতে দেখতে পাচ্ছ। এখানেও মূল দুটি অংশ থাকে, একটি ভার্নিয়ার স্কেল, একটি প্রধান স্কেল। এবং এই যে মাঝখানে যে চলটা আছে বাইরের চল, এই মাঝখানে রেখে আমরা সাধারণত বস্তু পরিমাপ করি। এছাড়া বাকি যে অংশগুলো আছে সেগুলো আমাদের তেমন দরকার হয় না। এখন এটার মূলত কাজটা হলো নির্ভুল পরিমাপ দেওয়া, কারণ মূল স্কেল বা নর্মাল আমরা যে স্কেল গুলো ব্যবহার করি, হাতের কাছে স্কেল না থাকার কারণে দেখাতে পারছি না, নর্মাল স্কেল তো সবাই চিনো, সেগুলো দিয়ে আমরা সাধারণত একুরেট পরিমাপ পাই না, কারণ সেখানে লিস্ট কাউন্ট কম থাকে। লিস্ট কাউন্ট কি জিনিস? অর্থাৎ সর্বনিম্ন যতটুকু একটা স্কেল দিয়ে আমরা পরিমাপ করতে পারি সেটাকে বলে সাধারণত লিস্ট কাউন্ট। তো একটা স্কেলের ক্ষেত্রে লিস্ট কাউন্ট সাধারণত অনেক কম হয়ে থাকে, অর্থাৎ 1 মিলিমিটার হয়ে থাকে, কিন্তু এই 1 মিলিমিটার দিয়ে আমরা সাধারণত সকল বস্তু পরিমাপ করতে পারি না। স্লাইড ক্যালিপার্স কিংবা স্ক্রু গজের ক্ষেত্রে লিস্ট কাউন্ট অনেক কম হয়, আমরা এটা দিয়ে নিখুঁতভাবে বস্তু পরিমাপ করতে পারি। এখন এই লিস্ট কাউন্ট নিয়ে ডিটেলস এর ভিডিও আমাদের পার্ট 1.1 এ দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবা। সো আমরা তো দেখতে পেলাম যে এখানে স্লাইড ক্যালিপার্স এর দুটি অংশ থাকে, একটি প্রধান স্কেল আর একটি হলো ভার্নিয়ার স্কেল। এই দুটি অংশকে আমরা প্রধান স্কেলকে এম দিয়ে পরিচিত হই, অর্থাৎ যদি লেখার চেষ্টা করি এম ইকুয়াল প্রধান স্কেল, আর আরেকটি যে স্কেল আছে এটা ভার্নিয়ার স্কেল, এটা সাধারণত আমরা ভি দিয়ে প্রকাশ করি। এখন এই স্লাইড ক্যালিপার দিয়ে বস্তু মাপার জন্য আমাদের এই দুটি অংশ চিনলেই হবে, কিন্তু আমাদের এখন মনে কাজ করে যে স্লাইড ক্যালিপার্স মূলত কিভাবে কাজ করে। এখন স্লাইড ক্যালিপার্স কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমাদের একটা 3D অ্যানিমেশন আছে, সেটার মাধ্যমে আমরা দেখে নিই যে স্লাইড ক্যালিপার্স মূলত কিভাবে কাজ করে। তো চলো আমরা 3D অ্যানিমেশন নিয়ে 3D অ্যানিমেশনে চলে যাচ্ছি। আর এটি কিভাবে কাজ করে সেটি দেখার জন্য তোমরা নিজেরাও দেখতে পারবে, যে কোনো একটি ব্রাউজারে গিয়ে জাস্ট স্লাইড ক্যালিপার সিমুলেটর লিখে সার্চ করলে এই জিনিসটা চলে আসবে। আশা করা যায় তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিনে যে আমরা সিমুলেটরটা দেখতে পাচ্ছি এটা একটি স্লাইড ক্যালিপার্স। আমাদের স্লাইড ক্যালিপার্স এর এখানে যে অংশটি দেখতে পাচ্ছ এটা হলো মূল স্কেল, আর একটা হলো ভার্নিয়ার স্কেল। তো তোমরা তো বুঝতেই পারছো। আর এখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হলো লক স্ক্রু। সো এখানে আমরা যদি দেখার চেষ্টা করি যে এই অংশটার মাঝখানে আমরা বস্তুটা রাখি, হ্যাঁ, এখানে বস্তুটা রাখলে আমরা একটা নির্দিষ্ট বস্তু বসিয়ে যদি এখানে একটা লক করে দিই, তারপর আমরা নির্দিষ্ট পরিমাপটা পাই। এখন এই পরিমাপটা পাওয়ার জন্য আমাদেরকে কিছু টার্ম সম্পর্কে জানতে হয়। সেই টার্ম সম্পর্কে আলোচনা করতে করতে আমরা আজকের ভিডিওর মূল পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, সো লাইট ক্যালিপার দিয়ে যদি আমরা মাপতে চাই তাহলে আমাদেরকে কয়েকটি টার্ম সম্পর্কে জানতে হবে। তার আগে জানতে হবে একটি মেইন সূত্র, যেটির মাধ্যমে আমরা লাইট ক্যালিপার দিয়ে বস্তু পরিমাপ করে থাকি। মেইন সূত্রটি আমাদের পূর্বের দিনের যে স্ক্রু গেজের যে সূত্রটা, সেই সূত্রটার মতোই। যদি আমরা সূত্রটা একটু লিখে অংশগুলো পরিচিত হওয়ার চেষ্টা করি, সূত্রটা হলো এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এল হলো যে দৈর্ঘ্য আমরা যেটা পাবো, আর এম তো আমরা একটু আগে পরিচিত হলাম প্রধান স্কেলের পার্ট। এটাকে সাধারণত এম এস পি দিয়ে লেখা হয় শর্ট ফর্ম, এটা আমরা পরে দেখব। মেইন স্কেল ডিভিশন ফুল ফর্ম। আর এখানে ভিটা হলো ভার্নিয়ার সমপতন, ঠিক আছে, আর ভিসিটা হলো ভার্নিয়ার ধ্রুবক। বড় করে লিখলাম না। ভার্নিয়ার সমপতন সম্পর্কে যদি একটু জানতে চাই, যে ভার্নিয়ার স্কেলের কোনো দাগ প্রধান স্কেলের কোনো দাগের সাথে মিলে যায় বা কাছাকাছি হয়, তাহলে ওই দাগকে সাধারণত আমরা ভার্নিয়ার সমপতন বলি। আচ্ছা, এটা দেখার জন্য আমি একটু আবার সিমুলেটরে ব্যাক করি। হ্যাঁ, সিমুলেটরে ব্যাক করলে তোমাদেরকে জিনিসটা বোঝাতে আমার একটু ইজি হয়। হ্যাঁ? আচ্ছা, এখানে আমরা যদি ভার্নিয়ার সমপতনটা বুঝতে চাই তাহলে আমরা সিমুলেটরের দিক চোখ রাখি, যে এখানে বলছে কি বলতো, ভার্নিয়ার সমপতন বলতে বোঝায়
আমরা যদি একটা বস্তু এখানে বসাই, বসানোর পর তো এখানে একটা দাগের সাথে মেইন স্কেলের একটা দাগ, দেখো এখানে একটা দাগের সাথে আমাদের এখানে একটা দাগ আছে, ঠিক আছে? মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেলের একটা দাগ থেকেই তো আমাদের মাপাটা স্টার্ট হয়েছে। সেটা নির্দিষ্ট কিছু ঘরে যাওয়ার পর এখানে মেইন স্কেলের একটা দাগ আর ভার্নিয়ার স্কেলের একটা দাগ কিন্তু মিলে যাবে। যদি আমরা সামনাসামনি মাপি জিনিসটা দেখতে পাবো। এখন এই ভার্নিয়ার স্কেলের যেই দাগ সমান মেইন স্কেলের একটা দাগ পুরোপুরি মিলে গেছে, অর্থাৎ পুরোপুরি ম্যাচ হয়েছে। কেন নর্মালি কিন্তু আমাদের ভার্নিয়ার স্কেলের ডিভিশন আর মেইন স্কেলের ডিভিশন সমান না হয় সবগুলো দাগ সমান হয় না, কিন্তু নির্দিষ্ট একটা পর্যায়ে যাওয়ার পর ভার্নিয়ার স্কেলের একটা দাগ মেইন স্কেলের সাথে মিলে যায়, আর ভার্নিয়ার স্কেলের যেই দাগে মেইন স্কেলের সাথে মিলে যায় সেটাকে আমরা বলি ভার্নিয়ার সমপাতন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো ভার্নিয়ার সমপাতনের পর আমাদের ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকটাকে মূলত মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের এক ঘরের পার্থক্যের সমান হলো ভার্নিয়ার ধ্রুবক। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, সরি ফর দ্যাট। এখন মূল স্কেল আর ভার্নিয়ার স্কেল এক ঘরের ডিভিশন সমান তো ভার্নিয়ার ধ্রুবক, একটু আমরা বুঝতে পারছি, এটা দেখানোর কিছু নাই তো। সো আমরা যদি একটা ম্যাথ করি তাহলে আমাদের এই বিষয় আশাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই সূত্রটা সবাই খাতায় লিখে রাখবো। এই সূত্রটা পুরো মুখস্থ লাগবে ম্যাথ করার জন্য। এই সূত্রটার বিকল্পে কোনো ম্যাথ করা যায় না। আর এই অধ্যায়তে একটা সূত্রই আছে, আমরা জানি যে শুধু এই সূত্রটা। এই অধ্যায় যে টাইপের অঙ্কগুলো আছে শুধু ত্রুটি ত্রুটি রিলেটেড ম্যাথ গুলো করতে এই সূত্রটা লাগে না, বাকি সব ম্যাথ করতে এই সূত্রটা লাগে। যেমন আমরা যদি স্ক্রু গেজের ক্ষেত্রে ম্যাথ গুলো দেখি সেগুলো কিন্তু এই টাইপের একটা সূত্র লাগে, আর এখানেও এই টাইপের একটা সূত্র লাগতেছে। সো আমরা অঙ্কে চলে যাই। অঙ্কটা যদি একটু পড়ার চেষ্টা করি সবাই, যে একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেছে 6.48 সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমরা কোন মানটা পাইছি? এখানে কিন্তু আমরা এল এর মানটা পাইছি, দৈর্ঘ্য ডাইরেক্ট দৈর্ঘ্যই দেওয়া আছে, যেখানে প্রধান স্কেলের পার্ট 6.4 সেন্টিমিটার, অর্থাৎ এম এর মান দেওয়া আছে 6.4 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। অর্থাৎ এখানে আমি একটু আগে বলছিলাম ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা সাধারণত মেইন স্কেলের ঘর সংখ্যার সাথে ম্যাচ হয় না, কম বেশি হয়। আর যেখানে দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান। আচ্ছা, 4% ত্রুটি বিদ্যমান, এটা পরের অঙ্কে। সো আমরা উপরের ডাটাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। আমার এখানে চাইছি কি মূলত প্রশ্নের ক্ষেত্রে ভার্নিয়ার সমপতন চাইছি, অর্থাৎ ভি বের করতে বলছে। এখানে ভি যে সাইডে লেখা, এই ভি কিন্তু এক্সাম হলে লিখে থাকবে না, আমি জাস্ট ইজি করার জন্য লিখে দিলাম। ম্যাথটা রাজশাহী বোর্ড 24-এ এই লাস্ট ইয়ারে আসছে। সো আমরা যদি ম্যাথটা করার চেষ্টা করি, আমাদের এইসব ম্যাথ করার ক্ষেত্রে আমাদেরকে মূলত আগে আইডেন্টিফাই করতে হবে কি কি ডাটা দেওয়া আছে। ঠিক আছে, ডাটা দেওয়া আছে যদি আইডেন্টিফাই করতে যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, এল এর মান দেওয়া আছে 6.48 সেন্টিমিটার। আর এইসব ম্যাথ করার ক্ষেত্রে আমরা সবসময় এখানে একক যেটা দেওয়া আছে সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো খুব খেয়াল রাখবো, কারণ এগুলো একক যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। সো এল এর মান দেওয়া আছে, আর তারপর আমাদেরকে দেওয়া আছে কি এম এর মান। হ্যাঁ, আর এখানে দেওয়া আছে প্রধান স্কেলের পার্ট 6.4 সেন্টিমিটার। ঠিক আছে, 4 সেন্টিমিটার। আচ্ছা, আর এই ম্যাথগুলো করার ক্ষেত্রে যেহেতু এককের বিষয়টা আমি বললামই, আর আরেকটা বিষয় হলো যেই করে ঘর দেওয়া আছে, যেমন দশমিকের পর যতগুলো মান দেওয়া আছে সবগুলো মানই লিখার চেষ্টা করবে। ক্যালকুলেটারে করার ক্ষেত্রে ক্যালকুলেটারের মানগুলো সম্পূর্ণ দিয়ে ক্যালকুলেট করবো, আর হাতে লেখার ক্ষেত্রে যতদূর সম্ভব লিখায় ততদূর লিখবো। আচ্ছা, এখানে আর বের করতে বলছে ভার্নিয়ার স্কেলের, বের করতে বলছে ভার্নিয়ার সমাপতন, আর একটা ডাটা দেওয়া আছে ঘর লিখে। তো আমাদের এই ম্যাথে বের করতে বলছে কোনটা, আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের মেইন সূত্র হলো এটা, এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু বিসি। বিসি, এখানে আমরা এল এর মানটা পাইছি, এম এর মানটা পাইছি, ভির মানটা বের করতে বলছে আমাদের, আর ভিসির মানটা বের করতে হবে। এখন ভার্নিয়ার ধ্রুবক বের করব কিভাবে? আমরা যদি একটু আগে সংজ্ঞায় চলে আসি, একটু আগে সংজ্ঞায় আমরা লিখেছিলাম যে মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের এক ঘরের পার্থক্যই হলো ভার্নিয়ার ধ্রুবক। তো আমরা যদি ভার্নিয়ার ধ্রুবকটা বের করতে যাই একটু, ভিসি ইকুয়াল 1 এমএসডি মাইনাস 1 ভিএসডি। আচ্ছা, এখানে এমএসডির ফুল মিনিং হলো মেইন স্কেল ডিভিশন, আর ভিএসডির ফুল মিনিং হলো ভার্নিয়ার স্কেল ডিভিশন। এই জিনিসটা মাথায় টার্মটা মনে রাখবে, কেননা সম্পূর্ণ লিখতে গেলে আশা করা যায় সেটা খুব সময় সাপেক্ষ এবং লেখাটা কষ্ট সাপেক্ষ। তো আমরা যদি লেখার চেষ্টা করি এটা দিয়ে কিভাবে বের করব। সো এখানে 1 এমএসডি, অর্থাৎ মূল স্কেলের এক ঘরের সর্বনিম্ন এক ঘরের দৈর্ঘ্য তো আমরা সবসময় জানি যে 1 মিলিমিটার হয়, সেটা তো বলে দেওয়া লাগে না, কিংবা প্রশ্নের মাঝে মাঝে মেনশন করা থাকে, মেনশন করা না থাকলেও এটা 1 মিলিমিটারই হবে। আর ভার্নিয়ার স্কেলে এক ঘরের দৈর্ঘ্য কত সেটা তো আমাদের দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে কি একটা ডাটা দেওয়া আছে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান।
সো এই ডাটা দিয়ে আমাদের ম্যাথটা করার জন্য আমাদের এখানে তো ডাটাটা বসানো লাগবে। সো আমরা আগে ডাটাটা বসানোর জন্য ওয়ান ভিএসডির মানটা বের করে আনি। হ্যাঁ, তো ওয়ান ভিএসডির মানটা বের করার জন্য আমরা যদি প্রশ্ন পড়ে লিখতে যাই যে 20 ভিএসডি সমান 19 এমএসডি, আশা করা যেটা ভুল হবে না, কারণ 20টা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা সমান প্রধান স্কেলের 19টা ভাগ সংখ্যা, আর এখানে আমি এটার মান জানি। তো আমাকে এই মানটাকে কোনোভাবে এই মানের আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমি যদি এইখানের মানটাকে একটু সাইডটা চেঞ্জ করে দেই, হ্যাঁ, যে আমরা যদি এমএসডি আকারে প্রকাশ করার চেষ্টা করি জিনিসটাকে, এমএসডি আকারে প্রকাশ করার চেষ্টা করতেছি কেন? কারণ আমরা জানি কিন্তু মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটা আমাদের জানা আছে, কিন্তু ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত আমাদের জানা নেই। আবার আমরা জানি যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। সো এখান থেকে আমরা যদি এক ঘরের দৈর্ঘ্য বের করতে চাই, 1 ভিএসডি সমান 19/20 এমএসডি। হ্যাঁ, এই, আর এখন এই মানটা যদি আমি এখানে আবার বসাই দিই, 1 মাইনাস 19/20 এমএসডি, আমি রাইট? তো এখানে মানটা চলে আসে 1/20, আর এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.05 মিলিমিটার। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু ভিসির মানটা পেয়ে গেলাম, এখানে এই মানটা আমরা পেয়ে গেলাম, আমাদের এই মানটা লাগবে, এই মানটা আছে, এই মানটা আছে। আমরা তো সো সিম্পল এখানে কি করা লাগবে সবাই বুঝতে পারছো, যে জাস্ট মানগুলো এখানে বসাই দেব। হ্যাঁ, এল ইকুয়াল এম এর মান যদি আমরা বসানোর চেষ্টা করি, এম এর মান দেওয়া আছে 6.4 প্লাস ভার্নিয়ার এটা মান বের করতে হবে ইন্টু ভিসির মান পেলাম 0.05। আচ্ছা, এখানে এই জিনিসটা খেয়াল করো যে এককের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু সবগুলা মান দেওয়া আছে সেন্টিমিটারে, আর আমরা তো জানি এই মানটা বের করছি কিন্তু আমরা মিলিমিটারে। এম আই রাইট? সো আমরা যদি এখানে এই মানটা এখন মিলিমিটারে বসাই যে আমাদের ম্যাথ কিন্তু মিলবে না, কজ আমরা কিন্তু মেইন স্কেলের এক ঘরের দৈর্ঘ্য বসিয়েছিলাম 1 মিলিমিটার সর্বনিম্ন, আর সেই হিসাবে ভার্নিয়ার স্কেলের মানটা বের হয়েছে, অর্থাৎ ভার্নিয়ার দুর্ভোগটাও বের হয়েছে। তো আমরা এটাকে একটু সেন্টিমিটারে কনভার্সন করে নিই। তো সেন্টিমিটারে কনভার্সন করতে আমরা জানি যে একটা শূন্য বেড়ে যাবে জাস্ট দশমিকের পরে, 0.5 সেন্টিমিটার। এখন এই মানটা যদি আমি এখানে বসাই দিয়ে আমরা যদি ভির মানটা বের করতে চাই, সো আমরা এখানে, আর এল এর মানটা তো আমরা বসানো হয়নি, এল এর মানটা যদি আমরা বসাতে চাই এখানে, সো ভির মানটা বের করার জন্য আমাদেরকে এখানে ফার্স্ট অফ অল এই 6.48 থেকে 6.4টা বিয়োগ করে এটাকে 0.05 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসে মেবি, কত অ্যান্সার চলে আসে একটু দেখি, ক্যালকুলেশন করে আমরা। অ্যান্সার চলে আসে আমাদের 16। হ্যাঁ, আচ্ছা, এখানে অ্যান্সার তো 16 চলে আসলো, এখানে অ্যান্সার বের হলো। তো এটা দিয়ে আমরা আসলে কি বুঝতে পারলাম যে অ্যান্সার 16 আসছে? এখানে বের করতে বলছিল ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন মানে আমি কি বলছিলাম, যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাগুলো মেইন স্কেলের যেখানে যে মিলে যায়, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে ঘরটা মেইন স্কেলের যে ঘরের সাথে মিলে যায় সেটাই হলো ভার্নিয়ার সমাপতন। তো এই ম্যাথের ক্ষেত্রে 16তম ঘরে গিয়ে আমাদের মানটা মিলে গেছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলে 16টা ঘর আমরা যদি অতিক্রম করি আর মেইন স্কেলে 16টা ঘর অতিক্রম করলে যেখান থেকে মাপা শুরু করছি তারপর থেকে সেখানে যে মিলে যাবে। চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী ম্যাথ আমাদের এটি ত্রুটি রিলেটেড ম্যাথ। ত্রুটি তো হলো আমরা সবাই বুঝতে পারি যে একটা বস্তু পরিমাপের ক্ষেত্রে আমরা তো সাধারণত তার 100% একুরেট ভ্যালুটা পাই না। তো যেই পরিমাণ আমাদের লস হয় বা যে পরিমাণ বাড়িয়ে কমিয়ে ধরি সেই রিলেটেড ম্যাথই হলো এখানে ত্রুটি রিলেটেড ম্যাথ গুলো। সো আগের অঙ্কের এটা ঘ নাম্বার প্রশ্ন। সো এখানে জাস্ট বললাম যে 4% দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি বিদ্যমান, এই জিনিসটা ডাটাটা এই অঙ্কে লাগবে। সো আমরা এইটুকু এখানে এক্সট্রা পড়লাম। আর প্রশ্নটা যদি একবার পড়ার চেষ্টা করি, যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে পরিমাপটি যথেষ্ট নির্ভরযোগ্য কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো প্রশ্নটা শুরুতে এখানে একটু কারেকশন আছে, যে আমি আর প্রশ্নটা চেঞ্জ করিনি, কারণ এটা যেহেতু বোর্ড প্রশ্ন আমার সম্মানিত স্যাররা করছেন, হয়তো বা কি বিবেচনা করছেন বলতে পারি না। যে একটা পৃষ্ঠের তো সাধারণত কখনো আয়তন হয় না, পৃষ্ঠের হয় ক্ষেত্রফল। যদিও আমরা বলে থাকি পৃথিবীর আয়তন অথবা বাংলাদেশের আয়তন এত, দেখ সেই বিষয়ে তর্কে না দিয়ে আমরা অঙ্কে চলে যাচ্ছি। সো আমাদের একটা পৃষ্ঠের আয়তন পরিমাপের ক্ষেত্রে এই পরিমাপটি নির্ভরযোগ্য কিনা। তো এই অঙ্কগুলো এইভাবে করার জন্য আমাদের প্রথমে কয়েকটা ধাপ মনে রাখতে হবে। আমি অঙ্কের যে ধাপগুলো করবো এই ধাপগুলো এক প্রকার মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা করতে তোমাদের ইজি হবে। সো আমরা যদি গিভেন ডাটা দেখে দিই, যে গিভেন ডাটা আমাদের দেওয়া আছে যে এক দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল, দৈর্ঘ্য পাওয়া গেছে কত, 6.48, আর ত্রুটি হলো কত, 4%। ঠিক আছে,
আমরা যদি 4% ত্রুটি নিয়ে আমার দৈর্ঘ্যটা যদি পরিমাপ করার চেষ্টা করি তাহলে দৈর্ঘ্যটা কত আসবে? হ্যাঁ, ত্রুটি মানে কি? হয় 4% বেশি, না হয় 4% কম। তো অবশ্যই দুইটা ভ্যালু পাওয়ার কথা ত্রুটি নিয়ে। আমরা যদি লেখার চেষ্টা করি দৈর্ঘ্য, দৈর্ঘ্য না লিখে আমরা যদি লিখতে চাই মূল দৈর্ঘ্য, সো এখানে প্লাস মাইনাস, প্লাস দিলাম কারণ 4% বেশি হতে পারে, মাইনাস দিলাম কারণ 4% কম হতে পারে। সো আমরা যদি প্লাস নিয়ে ভ্যালুটা নেওয়ার চেষ্টা করি, প্লাস নিয়ে যদি ভ্যালুটা নেওয়ার চেষ্টা করি সেটা আসবে হলো সর্বোচ্চ দৈর্ঘ্য। হ্যাঁ, আমাদের এখানে সর্বোচ্চ দৈর্ঘ্যটা আসছে হলো 6.7323। আর এখানে মানগুলো যত গড় বেশি নেবে অত একুরেট মান পাবো, ঠিক আছে? আর এটা যদি আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল বের করার চেষ্টা করি, আচ্ছা, কেননা এখানে কিন্তু আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে? সর্বোচ্চ ক্ষেত্রফল হবে কি, জাস্ট এটা স্কোয়ার। আর সর্বনিম্ন যদি দৈর্ঘ্যটা নেওয়ার চেষ্টা করি, সর্বনিম্ন দৈর্ঘ্য কখন নিব? যখন এখানে এই জাস্ট এখানে মাইনাসটা নিয়ে সর্বনিম্ন দৈর্ঘ্যটা পাবো। সর্বনিম্ন দৈর্ঘ্যটা আমরা কত পাবো একটু দেখি। 6.2208 সেন্টিমিটার। আর যদি সর্বোচ্চ ক্ষেত্রফলটা নেওয়ার চেষ্টা করি, আচ্ছা, আমি বোঝানোর মাঝখানে সর্বোচ্চ দৈর্ঘ্য এবং সর্বনিম্ন দৈর্ঘ্য বলতে মূলত বুঝিয়েছি যে আমাদের প্রশ্নে যে মানটি দেওয়া আছে অর্থাৎ 6.48 যেটা পরিমাপকৃত মান, সেটা তো ত্রুটিপূর্ণ, কারণ সেটি মাপার সময় ত্রুটি হয়েছিল 4%। এখন এই 4% ত্রুটি বলতে বুঝিয়েছে এই মানটার হয় 4% বেশি ধরা হয়েছে, না হয় 4% কম ধরা হয়েছে। আর তাই আমরা যখন সর্বোচ্চ মানটা বের করি তার মানে বুঝিয়েছি এর মান সর্বোচ্চ কত হতে পারতো, আর সর্বনিম্ন মানটা যখন বুঝিয়েছি তখন সর্বনিম্ন কত হতে পারতো। আর এই মানগুলো এই মানগুলো দিয়ে যেই ক্ষেত্রফলটা আমরা বের করতেছি সেটা হলো কত সর্বোচ্চ ক্ষেত্রফল হতে পারতো, অর্থাৎ মানটা যদি ত্রুটিপূর্ণ না হতো তাহলে সর্বোচ্চ কত হতো, আর মানটা যদি ত্রুটিপূর্ণ না হতো তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল কত হতো। ঠিক আছে? 38.6983। এখানে সর্বোচ্চ দৈর্ঘ্য নিলাম, সর্বনিম্ন দৈর্ঘ্য নিলাম। এখন আমাদের ত্রুটিটা বের করতে হবে। ত্রুটি বের করার জন্য, ত্রুটি বলতে এখানে এটা তো দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি, ঠিক আছে? ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি বের করার জন্য আমরা সবসময় সর্বোচ্চ যেটা হাইয়েস্ট বের হবে সেটা থেকে আমরা মূল যেটা দৈর্ঘ্য আমাদের সেটা বিয়োগ করবো, মূল যেটা ক্ষেত্রফল, ঠিক আছে? এখন মূল ক্ষেত্রফল কোনটা? মূল ক্ষেত্রফলটা তো আমরা এখনো বের করিনি। মূল ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে এই যে মানটা আছে এই মানটা দিয়ে একটা ক্ষেত্রফল বের করা লাগবে। তো আমরা মূল ক্ষেত্রফলটা কত ছিল, যেটা আমরা যেটা পাইছিলাম, মূল ক্ষেত্রফলটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আসে 41.9904। আমরা ক্ষেত্রফল এটা বের করলাম, ক্ষেত্রফল বের করবো, আমরা ত্রুটিটা কত সেটা দেখি। ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি, হ্যাঁ, ত্রুটি হলো আমরা প্রথমে এটা থেকে এটা বিয়োগ করি। হ্যাঁ, বড়টা থেকে ছোটটা বিয়োগ করা লাগে যেহেতু। 45.4168 মাইনাস 41.9904, এই একটা মান পাবো আমরা। আর সেম আরেকটা মান পাবো ত্রুটির, 41.99। সো আমরা এখানে ত্রুটির দুইটা মান পাবো, ঠিক আছে? ত্রুটির দুইটা মান বলতে যেটা মান সর্বোচ্চ হবে আমরা সেই মানটা ইউজ করবো। সো আমরা যদি মানগুলো ক্যালকুলেট করে লেখার চেষ্টা করি একটু, এটা আসে 3.4264, আর এরপরটা আছে 3.2921, ঠিক আছে? এখন এখানে মান তো আমরা দেখতে পাচ্ছি এই মানটা বড়, তো এই মানটা আমরা কাউন্ট করব। এখন আমরা বের করব আপেক্ষিক ত্রুটি, অর্থাৎ যে ত্রুটিটা আমাদের বের করতে বলছে সেটার নাম হলো আপেক্ষিক ত্রুটি। এবারে সর্বোচ্চ ত্রুটি বাই পরিমাপকৃত মান। আমরা যদি এখানে সর্বোচ্চ ত্রুটি এই মানটা উপরে বসাই দিই,
পরিমাপকৃত মান হবে ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রফলটা যেটা আমরা এখানে পাইছিলাম। হ্যাঁ, আর এখানে ত্রুটিটা যদি আমি পার্সেন্টেজে বের করতে চাই আমার জাস্ট 100% গুণ করে দেবো। ঠিক আছে, ক্যালকুলেট করি ভ্যালুটা। আচ্ছা, আমাদের মানটা আসে 8.15%। আচ্ছা, আমরা অ্যান্সারটা পেলাম 8.15%। হ্যাঁ, সো এখানে আমরা অ্যান্সারটা লিখে দেবো। সে পরিমাপের ক্ষেত্রে পরিমাপটি আয়তন পরিমাপের ক্ষেত্রে পরিমাপটি নির্ভরযোগ্য হবে না, অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে। সো আমরা একটা এই যেরকম আয়তন পরিমাপ বা ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে যদি এরকম কোশ্চেন এমসিকিউ তে থাকে তখন তো আমরা এত বড় ডিটেলস ম্যাথ করে করতে পারবো না যে ত্রুটি এখানে 4% বেড়েছে, এখানে এত বড় ম্যাথ করে 8% বের করবো। সো আমরা এটা কিভাবে শর্টকাটে করতে পারি তা নিয়ে একটু আলোচনা করি আমরা। তোমরা যদি খেয়াল করো যে এখানে ত্রুটিটা ছিল 4% আর অ্যান্সারটা বেরোচ্ছে 8%। সো এটার মধ্যে কোনো রিলেশন আছে? যদি আরো দুই একটা ম্যাথ করি করলে বুঝতে পারবো। যেহেতু আমি পূর্বে করেছি তাই আমি বুঝতে পেরেই তোমাদের শর্টকাটটা শেয়ার করতেছি। পরবর্তী ম্যাথের ক্ষেত্রে গেলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো শর্টকাটটা এরকম যে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হলো বাহু স্কোয়ার, এম আই রাইট? সো এখানে বাহু স্কোয়ার মানে কি? বাহুর পেট স্কোয়ার আছে। আর তো এইখানে উপরে যে পাওয়ারটা থাকবে ত্রুটির ক্ষেত্রে সেই পাওয়ারটা এই মূল ত্রুটির সাথে গুণ হয়ে যাবে। কি বললাম? যে যদি ক্ষেত্রফল থাকে সেটা মানে তো বাহু স্কোয়ার। আবার আয়তন থাকলে কি হয়? আয়তন মানে কি? আয়তন মানে হলো বাহু কিউব। তিনবার গুণ দিলে পাওয়া যায়। তো যদি আমাদের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ত্রুটি যা বলে দিবে, বাহু পরিমাপের ক্ষেত্রে সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে সেটাকে 3 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা এভাবে করি তাহলে ত্রুটিগুলো সহজেই পেয়ে যাবো। যেমন এখানে আমাদের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে ত্রুটি ছিল মানে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ত্রুটি ছিল 4%, আর সেটা ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে ত্রুটি হয়ে দাঁড়াইছে কত? 8%। একইভাবে যদি আয়তন পরিমাপের ক্ষেত্রে আমরা এটা কাউন্ট করতাম তো এখানে দেখতে পাইতাম আমরা যে এখানে যদি 4% থাকতো সেখানে 3 দিয়ে গুণ করলে 3 4 12% হয়ে যেত। তো এটা একটা শর্টকাট ট্রিক, সবাই এটা মনে রাখবো, এমসিকিউ করতে তোমাদেরকে খুব ইজি হবে। সো আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমরা যদি একটু পড়ার চেষ্টা করি যে লোহা ফাঁপা বাক্সের ভিতরে এবং বাইরের দৈর্ঘ্য পরিমাপ করছে এত এত, প্রধান স্কেলের পার্ট এত, ভার্নিয়ার সমাপতন এত। ঠিক আছে, আর এখানে ভার্নিয়ার ধ্রুবকটা এত দেওয়া আছে। আর প্রশ্নে বলছে কি আমাদের স্লাইড ক্যালিপারটি ভার্নিয়ার ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান নির্ণয় করো। আর এখানে যদি ভার্নিয়ার ধ্রুবকটা দেওয়া না থাকতো আমরা কিন্তু ম্যাথটা করতে পারতাম। কিভাবে করতে পারতাম? আমরা যদি যে সূত্র জানি এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু বিসি, সেখানে বাকি সব ডাটাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, সেখান থেকে ভার্নিয়ার ধ্রুবকটা আমরা বের করে ম্যাথটা করতে পারতাম। যাক, তো যেহেতু আমাদের দেওয়া আছে তো বের করার দরকার নেই, তো এটা দিয়ে আমরা ম্যাথ করতে পারি। এখন আমরা এই ভার্নিয়ার ধ্রুবকটা সেন্টিমিটার এককে দেওয়া আছে, সেটা আর এখানে কিন্তু এককগুলো মিলিমিটার দেওয়া আছে। অঙ্কগুলো করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হতো যদি আমরা এককগুলো বের করতাম। তো আমাদের যেহেতু দেওয়া আছে বিষয়ে খেয়াল রাখা দরকার নেই, তো আমরা আমাদের অঙ্কে চলে যাই। হ্যাঁ, তো অঙ্কে করার জন্য আমরা তো জানি যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি মানে কি? 1 MSD মাইনাস 1 VSD। তো আমরা আগেই দেখছিলাম যে মেইন স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেল ডিভিশন। একটা ভার্নিয়ার মেইন স্কেলের একটা সর্বনিম্ন ঘর থেকে ভার্নিয়ার স্কেলের একটা ঘর বিয়োগ দিলে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা পাই। আমাদের প্রশ্নে কিন্তু চাইছে যে কোনটার কত ভাগের কত ভাগ, সেটা বের করার জন্য আমরা এই প্রসেসটা অবলম্বন করলাম, যেহেতু এইটার সাথে এইটার সম্পর্কিত। তো আমাদের এখানে ডাটাগুলোর মধ্যে কোন কোন ডাটাটা আমরা জানি, ভার্নিয়ার ধ্রুবকটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, দেওয়া আছে প্রশ্নে 0.005 সেন্টিমিটার। আর এখানে 1 MSD ইকুয়াল 1 মিলিমিটার আমরা সবাই জানি নাকি, যে ভার্নিয়ার মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হলো 1 মিলিমিটার। তো আমাদের এখন ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি এখানে এটা 1 মিলিমিটার বসাই দিই, এখন যদি আমরা 1 VSD এর মান বের করতে যাই, হ্যাঁ, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে এসে যদি আমি একটা মাইনাস সাইন দিয়ে গুণ করে দিই, তাইলে আমার অ্যান্সার আসে হলো 1 VSD ইকুয়াল 0.005 সেন্টিমিটার। এখন আমরা এতটুকু বুঝতে হবে যে 0.005 সেন্টিমিটার এটাকে আমরা কিভাবে আকারে লিখতে পারি। অর্থাৎ আকারে বলতে যেমন 0.2 এর মান আমরা জানি 1/5, আবার 1/2 এর মান জানি 0.5, এরকম আকারে কিভাবে লিখতে পারি। আর এইসব মানগুলো আমাদের টুকটাক জানতে হবে। তো একটু আগে যেহেতু অঙ্ক করে আসছি তো আমাদের জানার কথা যে 0.005 কে আমরা 19/20 লিখতে পারি। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ প্র্যাকটিস ম্যাটার, যে যত প্র্যাকটিস করবো আমরা
সে তত বেশি এগুলো সম্পর্কে নলেজ গ্যাদার করতে পারবে। তো আমরা এটা যেহেতু বের করলাম, তো আমরা এখন ভাগটা বের করার চেষ্টা করি। হ্যাঁ, ভাগ কোনটার কত ভাগের কত ভাগ। এখানে ভাগটা বের করার জন্য আমাদেরকে, আমরা যদি লিখতে চাই 1 msd ডিভাইড বাই 1 vsd, এটা দিলে আমরা ভাগটা বের করার চেষ্টা করবো। আমরা যদি একটা একটা ভাগ বের করার চেষ্টা করি, হবে যে 1 msd ইকুয়াল কত, আমরা দেখছিলাম 1 মিলিমিটার, দেখছি আগে, মান তো দেওয়াই আছে। আর প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় মেনশন করা থাকে না যে মূল স্কেলের সর্বনিম্ন এক ঘরের দৈর্ঘ্য কত, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় 1 মিলিমিটার ধরে নেবো, কারণ 1 মিলিমিটারই সবসময় সাধারণত হয়। আর এখানে ভার্নিয়ার স্কেলের 19/20 আমরা বের করছি একটু আগে। আমরা যদি এখন এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করি, তাহলে 20/19 আসে। এই 19 যদি এখানে গুণ করে দিই, 19 এমএসডি ইকুয়াল 20 বিএসডি। তো আমরা এখান থেকে কি পাইলাম, প্রধান স্কেলের 19 ঘরের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের 20 ঘরের দৈর্ঘ্যের সমান। আর এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথেও এরকম 19 ঘর এবং 20 ঘর মিলিয়ে একটি ম্যাথ আসছিল। সো এক্সাম হলে তোমরা এইসব টার্মগুলো সাধারণত মনে রাখবে যে 0.005 আসলে কত কত হয়, তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে ইজি হবে, আর এমসিকিউ তে সাধারণত এগুলো আসলে করতে ইজি হবে। আর এই টাইপের মানগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবো যে এইটাকে কি বা কি আকারে লেখা যায়। ঠিক আছে, আশা করা যায় ম্যাথটা বুঝতে পারছো। সো আমরা চলে যাই পরবর্তী ম্যাথে। আমাদের সর্বশেষ ম্যাথ আজকে। সো আমাদের ভিডিওগুলো যাদের ভালো লাগে সবাই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো পেজে একটি ফলো দিয়ে রেখো। সো আমাদের সর্বশেষ ম্যাথটি করার আগে আমরা টপিক নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, যে আমরা আজকে দুইটা যন্ত্রাংশ সম্পর্কে পড়লাম আজকে এবং আগের দিনের ভিডিওতে, যে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গেজ। এই দুইটা যন্ত্রের কাজ তো মূলত প্রায় সেম। এখন কোন যন্ত্রটা সবচেয়ে বেটার আমাদের এই টাইপের পরিমাপের ক্ষেত্রে, ট্রেনে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা কোন যন্ত্রটা ব্যবহার করব। আসলে এই প্রশ্নের উত্তরটা নির্ভর করে তোমার ব্যবহারের ক্ষেত্র এবং ব্যবহারের ধরন অনুসারে। যেমন স্ক্রু গজের দাম স্লাইড ক্যালিপার্সের থেকে তুলনামূলক বেশি, আবার স্ক্রু গজের লিস্ট কাউন্ট আবার স্লাইড ক্যালিপার্সের থেকে তুলনামূলক বেশি। যেমন তোমার যদি অতি সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু পরিমাপ করা লাগে সবসময়, তখন তুমি স্ক্রু গেজটা তোমার জন্য বেস্ট প্রেফার করবে। আবার যদি তুমি দেখো যে তোমার বাজেট কম, যে তুমি স্বল্প বাজেটের মধ্যে একটা পরিমাপক যন্ত্র চাচ্ছ, আবার নিখুঁত পরিমাপক যন্ত্র চাচ্ছ, তো সেই ক্ষেত্রে তুমি স্লাইড স্লাইড ক্যালিপার্সটা প্রেফার করতে পারবা। দুইটাই যদিও সূক্ষ্ম পরিমাপ দেয়, কিন্তু স্ক্রু গজটা তুলনামূলক বেশি সূক্ষ্ম পরিমাপ দিয়ে থাকে আমাদের স্লাইড ক্যালিপার্সের থেকে, আবার এটার দামটাও একটু বেশি। সো সবকিছু বিবেচনা করে যার জন্য যেটা উপযুক্ত সেটাই সাধারণত আমরা ব্যবহার করি। সো আমরা আমাদের সর্বশেষ ম্যাথে চলে আসি। ত্রুটি রিলেটেড একটি ম্যাথ রয়েছে আমাদের, এবং এটার মাধ্যমে আমাদের আজকের ভিডিও আমরা শেষ করব। তো চলো ম্যাথটা পড়ি আমরা। এখানে পরিমাপের ক্ষেত্রে, এইসব ম্যাথ ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে তোমাদের উপরের কোনো মান পড়ার দরকার হয় না সাধারণত। ঠিক আছে, উপরের কোনো ডাটা পড়বা না, পড়ার দরকার হয় না, শুধু জাস্ট খেয়াল করবো পরিমাপের ত্রুটি কত পার্সেন্ট এবং সেটা কি পরিমাপের ক্ষেত্রে, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে নাকি আয়তন পরিমাপের ক্ষেত্রে। সাধারণত দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রেই থাকে। সো আমাদের এখানে ত্রুটি 5% দেওয়া আছে। বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয় শতকরা ত্রুটি কত হতে পারে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন এই ম্যাথের অ্যান্সার কিন্তু আমরা না করেই বলে দিতে পারি, যদি ভিডিওটি ভালো মতো দেখে থাকি। তো এতক্ষণ বুঝে যাওয়ার কথা যে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কিভাবে আমরা দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি থেকে বের করব। আচ্ছা, যদি আমরা আগে একটু শর্টকাট দিয়ে করে দেখি যে অঙ্কটা কি হয়। হ্যাঁ, তারপর আমরা ফুল অঙ্কটা করছি। তো আমরা তো একটু আগে দেখলাম যে ক্ষেত্রফল মানে কি, বাহু স্কয়ার। তো এখানে উপরে মান আছে কত, 2। আবার বাহু পরিমাপের ত্রুটি কত, 5। আমরা যদি দেখি 5 × 2 অলমোস্ট 10% কাছাকাছি একটা অ্যান্সার আসার কথা। সো এই অ্যান্সারটা সবাই নোট করে রাখো। তো আমরা একটু করে দেখি হ্যাঁ অ্যান্সার কত আসে। আর এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে প্রসেস গুলো সবাই একটু ভালো মতো লক্ষ্য রাখবা, যে প্রসেস গুলো যেন ভুল না হয়। সো আমরা এখানে দৈর্ঘ্য পরিমাপের, আমাদের দৈর্ঘ্য পরিমাপে কত দেওয়া আছে সেটা মানটা একটু দেখে নিই আমরা। দৈর্ঘ্য কত দেওয়া আছে, 1.875 সেন্টিমিটার। আর ত্রুটি দেওয়া ছিল আমাদের 5%। তো আমাদের পরিমাপকৃত সর্বোচ্চ দৈর্ঘ্যটা কত আর সর্বনিম্ন দৈর্ঘ্যটা কত সেটা আমাদের আগে বের করা লাগবে। সো আমরা সেটা একটু বের করার আগে আমরা আগে ক্ষেত্রফলটা বের করে নিই, তাহলে আমাদের একটু ইজি হবে করতে। এই ম্যাথগুলোতে আমি সর্বনিম্ন দৈর্ঘ্য ও সর্বোচ্চ দৈর্ঘ্য বলতে যেই জিনিসটি বুঝিয়েছি সেটি হলো, যেহেতু আমাদের প্রশ্নে যে মানটি দেওয়া সেটি ত্রুটিপূর্ণ, অর্থাৎ সেটিতে 5% ত্রুটি সংযুক্ত আছে, অর্থাৎ মানটি হয় 5% বেশি, না হয় 5% কম। তাই 5% বেশি হলে মানটি কত হতো সেটি সর্বোচ্চ দিয়ে বুঝিয়েছি, এবং 5% হ্রাস হলে মানটি কত হতো সেটি সর্বনিম্ন মান দিয়ে বুঝিয়েছি। আর প্রশ্নে যে মানটি দেওয়া আছে সেটি দিয়ে যে ক্ষেত্রফলটি বের করেছি সেটি হলো আমরা
মেপে যে ক্ষেত্রফলটা পাই সেটা। আর পরে আমরা সর্বোচ্চ ক্ষেত্রফল যেটা বের করেছি সেটা হলো আমাদের সর্বোচ্চ ক্ষেত্রফল কত হতে পারত কিংবা সর্বনিম্ন ক্ষেত্রফল কত হতে পারত, এভাবে আমরা কাউন্ট করেছি। ক্ষেত্রফল 1.875। আচ্ছা, আমি সব মানগুলো নিয়েছি, যতদূর পর্যন্ত আমি মান পেয়েছি ততদূর নিয়েছি। এই মানগুলো এভাবে না নিলে আমাদের অ্যান্সারটা একুরেট পাওয়াটা একটু টাফ। হ্যাঁ, তো আমরা পরিমাপকৃত ক্ষেত্রফলটা পাই গেলাম। হ্যাঁ, এখন ত্রুটি সহ আমরা সর্বোচ্চ ত্রুটি মানে সর্বোচ্চ দৈর্ঘ্য যেটা সেটা বের করব, সর্বনিম্ন দৈর্ঘ্য যেটা সেটা বের করব, আবার সর্বনিম্ন ক্ষেত্রফল কত, সর্বোচ্চ ক্ষেত্রফল কত সেটা একটু বের করি আমরা। হ্যাঁ, যেহেতু আমাদের স্টেপ এগুলোই আছে। সর্বোচ্চ দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? এখান থেকে যে মানটা আছে 1.875, এটার সাথে আমাদের কি ত্রুটিতে সংযুক্ত হবে, সর্বোচ্চ 5% ত্রুটিতে সংযুক্ত হতে পারে। 5%, এটার মধ্যে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, যেটা সেটা আরেকটা পাবো, সেটাকে স্কোয়ার করলে আমরা আবার ক্ষেত্রফলটা পাবো। হ্যাঁ, আর সর্বনিম্নটা কিভাবে পাবো? সর্বোচ্চটা যেভাবে পেয়েছিলাম 5% যোগ করে, আর সর্বনিম্নটা পাবো 5% বিয়োগ করে। সো 5% যদি আমরা বিয়োগ করে দেই ওই যে মেইন যে মানটা পেয়েছি তার থেকে, তাহলে আমরা সর্বনিম্ন ত্রুটিটা পেয়ে যাব। আর 5% মানে কি আমরা বুঝতে পারি, হাতে যদি ক্যালকুলেশন করা হয় কিভাবে করবো? 5% মানে হলো 5/100। হ্যাঁ, এটা করলে আমরা 5% এর ভ্যালুটা হাতে পেয়ে যাবো। সো আমরা এখান থেকে ত্রুটিটা বের করব, সর্বোচ্চ ক্ষেত্রফলটা বের করব। আমরা মানগুলো ক্যালকুলেট করে দিই। হ্যাঁ, তো ফার্স্ট ভ্যালুগুলো বের করে ফেললাম। তো আমরা এখন ত্রুটিটা বের করে ফেলি। হ্যাঁ, ত্রুটি বের করার জন্য তো আমরা আগে দেখছি যে কিভাবে বের করব। ত্রুটি ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি। হ্যাঁ, ক্ষেত্রফল এই একটা ত্রুটি তো আমাদের দেওয়া আছে, এখন তো আমাদের ক্ষেত্রফল পরিমাপের ত্রুটিটা বের করতে হবে। তো ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি কত সেটা বের করার জন্য আমরা যে এই যে ক্ষেত্রফলটা পাইছি উপরে, এই ক্ষেত্রফল থেকে এই মানটা একবার বিয়োগ দিব, অর্থাৎ যেটা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, আবার এই এই মান দুটো মানে যেটা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। তো আমরা করে ফেলি। তো ভ্যালুগুলো যদি একটু ক্যালকুলেট করার চেষ্টা করি আমরা। আচ্ছা আচ্ছা, সো আমরা এখানে দুইটা ভ্যালু পাইলাম, ত্রুটির এই একটা ভ্যালু পাইলাম, এই একটা ভ্যালু পাইলাম। সো আমরা যদি আপেক্ষিক ত্রুটিটা বের করার চেষ্টা করি এখন একটু। আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমরা তো আগের সূত্র অনুসারে যে সর্বোচ্চ যে ভ্যালুটা সেটা বাই পরিমাপকৃত মানটা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি 0.36 আসছে, 0.34 আসছে, তো দশমিকের মধ্যে 0.36টি আশা করা যায় বড়। সো বড় মানটা ডিভাইড বাই পরিমাপকৃত মানটা দিলে, ইন্টু 100 দিলে আমরা অ্যান্সারটা কত পাই? 10.24%। সো আমরা কিন্তু এই আগে শর্টকাট দিয়ে বের করছিলাম যে অ্যান্সারটা 10%-এর আশেপাশে অ্যান্সারটা আসবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্টকাটটা কাজ করছে, আর ফুল ফর্মে ম্যাথটাও তো আশা করা যায় তোমরা বুঝতে পারছো। আর অঙ্কে এটাই চেয়েছিল যে ত্রুটি শতকরা কত পার্সেন্ট ছিল। তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আশা করা যায় এই দুইটা পার্ট দেখলে এই প্রথম অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আর ভাই যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, সো ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে না পারো বা কোনো টেকনিক্যাল প্রবলেম রিলেটেড ইস্যু হয়, সেটা সবাই অবশ্যই কমেন্ট বক্সে কিংবা ভাইকে পার্সোনালি জানাবা। এটা পরবর্তী ভিডিওতে কারেকশন করার চেষ্টা করে দিবা। আর আজকের ভিডিওর যদি কোনো অংশ বুঝে না থাকো, তো কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ওয়ান শট সিরিজের ভিডিওগুলো নিয়মিত কন্টিনিউ থাকবে, পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো শীঘ্রই আপলোড হয়ে যাবে। আর আমাদের সাথে যারা নতুন টিচার সংযুক্ত হয়েছেন তাদের ভিডিও নিয়ে তারা কাজ করতেছেন, শীঘ্রই তারা আশা করা যায় ভিডিও আপলোড করে দিবে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইজি ফিজিক্সের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।